নমস্কার, আমি সম্রাট। শুরু করছি ইমেজ কলকাতা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান টিকট্যাক। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। সেলিমদা, প্রথমে যেটা জিজ্ঞেস করার, যে নির্বাচন মানে খুব টাফ একটা জায়গা, সবসময় প্রতিযোগিতার একটা ব্যাপার থাকে, কিন্তু এবছরের লোকসভা নির্বাচন আপনাদের কাছে কতটা টাফ বলে মনে হচ্ছে? বামপন্থীদের কাছে প্রত্যেকটা নির্বাচনে সিরিয়াস এবং একটা সংগ্রাম, কঠিন সংগ্রাম। আমরা যখন কঠিন সংগ্রাম বলি অনেকে বলে ভয় পেয়ে গেছে, কিন্তু যে কোনো কাজই বামপন্থীরা এই জন্যই বামপন্থী হয় যে কঠিনকে কিভাবে সহজ করতে হয়, হাসিল করতে হয়, অর্থাৎ প্রতিরোধের মুখে পড়ে কীরকম ঝলসে যেতে হয় এবং কিভাবে জয়কে ছিনিয়ে আনতে হয়, এই প্রতিজ্ঞাই করা হয়, এই শপথই নেওয়া হয়। এবং মানুষকে, সমর্থককে, কর্মীকে, দরদিদেরকে আমরা এটাই বলি যে রাফ হবে না, কিন্তু টাফ হবে। কারণ কেউ কেউ তো বলে রাফ অ্যান্ড টাফ, আমরা বলি রাফ নয়, কিন্তু টাফ হতেই হয়। একটা সময় ছিল যখন প্রথম বিধায়ক হিসাবে একজন অভিনেতাকে বামফ্রন্ট বা সিপিআইএম পাঠিয়েছিল এই রাজ্যে, আর এখন আপনারা অন্য দলের থেকে যখন অভিনেতা অভিনেত্রীরা যাচ্ছে নির্বাচনে লড়াই করতে, তখন সেটাকে আপনারা কটাক্ষ করছেন। বামপন্থীরা প্রথম একজন অভিনেতাকে পাঠিয়েছে তা বলে নয়, সমাজের বিভিন্ন অংশের মানুষ তার রাজনীতি সচেতন হবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন এবং জনপ্রতিনিধিত্বে যদি সুযোগ থাকে তাহলে জনগণের প্রতিনিধি হবেন, নির্বাচিত হবেন। এটা বামপন্থীরাই বলে। এখন তুমি বামপন্থী দক্ষিণপন্থী বলতে তো পরিষ্কার কী হবে, তোমাকে বোঝাতে হবে না, তোমার দর্শকদেরও বোঝাতে হবে না। এবং দেখবে যদি শুধু অভিনেতা অভিনেত্রী কেন, ডাক্তার, উকিল, অধ্যাপক, উপাচার্য, একেবারে শ্রমজীবী মানুষ, ক্ষেত মজুরের পাশাপাশি বিভিন্ন অংশের মানুষ বামপন্থীদের আন্দোলনে সংগ্রামে সামিল হয়েছেন। এবং অনেক যাতে বলছো অভিনেতা অভিনেত্রী, এই প্রজন্ম হয়তো জানে না যে 40-এর দশকে, 50-এর দশকে যারা গণনাট্য আন্দোলন করেছে, পথনাটক করেছে, গণসঙ্গীত করেছে, সেইভাবেই গড়ে উঠেছে। এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেরকম নেতা গড়ে ওঠে, সেরকম তারা তাদের ফিল্ডের নেতা হয়েছে। ভালো ডাক্তার যেমন হয়েছে, ভালো শিক্ষাবিদ যেরকম হয়েছে, সেরকম ভালো সঙ্গীত শিল্পী হয়েছে, ভালো সঙ্গীত পরিচালক হয়েছে, ভালো সিনেমা পরিচালক হয়েছেন, ভালো অভিনেতা হয়েছেন, ভালো অভিনেত্রী হয়েছেন। এটা হচ্ছে বামপন্থা। আর উল্টো দিকে হচ্ছে আবার যে তুমি সরাসরি রেডিমেড কিনে নিলে, ভাড়ায় নিলে, প্রযোজক যেরকম প্রযোজনার জন্য যেরকম বুক করে, শুটিংয়ের ডেট বুক করে, সেরকম যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি কিছু তারিখ বুক করে দেন, বা কোনো কোম্পানি, আমি আবার বলছি, কোনো প্রোডাকশন কোম্পানি যদি মনে করে যেরকম তুমি শুটিং ফ্লোরে কয়েকটা ডেট দাও, সেরকম তুমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বা শহীদ মিনারে বা কোনো মঞ্চে কিছু ডেট দিয়ে দাও। তো এটা হচ্ছে একটা প্রফেশনালিজম, এটা একটা পেশাদারিত্ব, কিন্তু সেটা রাজনৈতিক যে সংগ্রাম সেটা বিবর্জিত এবং সেই জন্য সেটা নীতি বিবর্জিত। একজন অভিনেতা বা অভিনেত্রী যদি রাজনীতিতে আসেন, যেমন একজন ডাক্তার, উকিল, অধ্যাপক আসবেন, বা একজন শ্রমজীবী মানুষ যেরকম আসবেন, সেরকম আমাদের কাছে সেটা সুসংবাদ। আর একটা হচ্ছে, আমি সেই সময় বললাম যে না, আমি এরকম কিছুই ভাবলাম না মানুষের জন্য, আর লোকসভা নির্বাচনের সময় আমি রাজনৈতিক সচেতন হয়ে গেলাম, তাহলে এটা তো অনেকটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি পাগলু ডান্স করে, আচ্ছা ভালো একজন অভিনেতা হতে যদি ইডেন গার্ডেনে এসে যদি লুঙ্গি ডান্স করে, তো এটা নিয়ে কটাক্ষ করছি আমরা। লুঙ্গি ডান্সও খারাপ নয়, পাগলু ডান্সও খারাপ নয়, কিন্তু এটা হচ্ছে মানুষের প্রতি মমত্ব বোধ থেকে দরদি হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করা এবং তাতে নির্বাচনে লড়া। এই জন্য একজন অভিনেতাকে আমি বিধায়ক করে দিলাম, এরকম তো নয় অভিনেতা বলে, সে সারা জীবন যদি কলাকুশলীদের নিয়ে সংগঠন করছেন, আর তার জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বহুদিন পরে, বহু বছর পরে পশ্চিমবঙ্গে চতুর্মুখী নির্বাচন হতে চলেছে। এই চতুর্মুখী নির্বাচনে অনেকেই মনে করছে সব থেকে বেশি সুবিধা হবে ভোট কাটাকাটির ফলে বামেদের। প্রথমত এই যে মিডিয়ার এই অবজারভেশন, সেটার ব্যাপারেই আমাকে একটু পিঞ্চ অফ সল্ট নিতে হবে। এখন তোমরা ধরে নিলে চতুর্মুখী হবে, কেন ধরে নিলে? কারণ 1 বছর ধরে নম হচ্ছিল বলে। আদতে হবে কি না সেটা দেখো। তার মধ্যে আজকাল কি হয়, প্রার্থী দিলেই অ্যাডজাস্টমেন্ট হয় তা নয়, প্রার্থী না দিয়েও অ্যাডজাস্টমেন্ট হয়, প্রার্থী দিয়েও অ্যাডজাস্টমেন্ট হয়। তাহলে সিট স্পেসিফিক কংগ্রেস বা তৃণমূল বা আরও কিছু সংগঠন, চতুর্মুখী কেন, আরও কিছু সংগঠন আছে, জাতভিত্তিক, ধর্মভিত্তিক, ভাষাভিত্তিক আছে, অন্যরা আছে। এই যে মহাজোটের নাম করে তো অনেকেই জুটেছিল বাম বিরোধী শিবিরে, এবং তৃণমূল কংগ্রেস তার নেতৃত্ব দিয়েছিল। পরে দেখা গেল নেপোয় মারে দই, তারা সব একদিকে নিল আর বাকিরা হচ্ছে রাস্তার ধারে পড়ে থাকলো। সুতরাং তারাও নিজেদেরকে রেলেভেন্ট করার চেষ্টা করছে। কতটা রেলেভেন্ট হবে সেটা তো নির্বাচনে হবে। এখন আমি চতুর্মুখী কেন, আমি বলি বহুমুখী হবে। আচ্ছা, দ্বিমুখী হবে না,
কোথাও ত্রিমুখী হবে, কোথাও চতুর্মুখী হবে, কোথাও পঞ্চমুখী হবে, কোথাও ষষ্ঠমুখী হবে। কিন্তু যেরমভাবে তৃণমূল কংগ্রেস মনে করছে যে সবটাই চন্দ্রমুখী আলুর মতো হবে, তা হবে না, কিছু কিছু পোড়ামুখী হবে। রাজ্যের বাইরে একটুখানি সর্বভারতীয় ক্ষেত্রে যদি যাই, থার্ড ফ্রন্ট, তৃতীয় ফ্রন্টের যে চিন্তাভাবনা নতুন করে তৈরি হয়েছে, শুরুতেই কিন্তু তৃতীয় ফ্রন্ট আমরা দেখলাম জয়ললিতা বেরিয়ে আসার পর একটা বড় ধাক্কা খেলো। তৃতীয় ফ্রন্টের এই নির্বাচনে ভবিষ্যৎ, আচ্ছা, এটা অদ্ভুত কথা, মাঝখানে কাটছি। যেসব ফ্রন্ট হয়েছে, ঘোষিত হয়েছে, সেই ফ্রন্ট নিয়ে আলোচনা করছো না। তৃতীয় ফ্রন্ট বলে কোনো জিনিস তৈরি হয়নি, তৃতীয় ফ্রন্ট বলে কোনো ঘোষিত হয়নি। এবং সিপিআইএম তার বিগত পার্টি কংগ্রেস থেকে বলে আসছে যে আমরা নির্বাচনের আগে কোনো ফ্রন্ট করব না। এবং অন্য দলগুলো যারা 14টা পার্টি একসঙ্গে হয়েছে বা 12টা পার্টি একসঙ্গে হয়েছে, তারাও বলেছে এটা কোনো ফ্রন্ট নয়, এটা কোনো রাজনৈতিক আঁতাত নয়, এবং এমনকি এটা কোনো সিট অ্যাডজাস্টমেন্টও নয়। সিট অ্যাডজাস্টমেন্ট যেটা হবে রাজ্যভিত্তিক, যে যেখানে ডমিনেন্ট পার্টি আছে তারা আলোচনা করে ঠিক করবে। আর আমরা যেটা করেছি, এতগুলো নীতির ভিত্তিতে কতগুলো কমিটমেন্ট ভোটের আগে মানুষকে করতে হবে। এখানে তোমাদের আপত্তি, আমি পরিষ্কার বলছি, তোমার পোর্টাল বলে না, সবারই। এই জন্য তারা মনে করছে যে একটা ফ্রন্ট হতে হবে, একটা নেতা হতে হবে, কারণ ছকটা তারা করে দিচ্ছে। আচ্ছা, ওই ছকের রাজনীতি বামপন্থীরা করবে কেন? সবটা কি ছকবাজি নাকি? আমরা বলছি ভোটের আগে বলো তুমি বেকার সমস্যার সমাধানের জন্য তোমার কর্মসূচি নেবে কি না, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দাঁড়াবে কি না, নয়া আর্থিক নীতি উদারনীতির বিরুদ্ধে দাঁড়াবে কি না, কৃষক আত্মহত্যা করছে, ফসলের দাম পাচ্ছে না, সেইবারে কি বলবে, ন্যূনতম মজুরি গরিব মানুষের, অসংগঠিত শ্রমিকের 10,000 টাকা হবে কি না, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং সমানাধিকারের পক্ষে কি না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কি না, স্বাধীন বিদেশ নীতির পক্ষে কি না, ভূমি সংস্কারের পক্ষে কি না, এইটা কমিট করো। তার মানে কি, যে ভোটের আগে 1 বছর দেখছি কর্পোরেট মিডিয়ার দৌলতে জোরসে তারা বলছে নমো রাগা, যদি নমো না হয় তাহলে মমো। কিন্তু আমরা বলছি নেতা নয়, নীতি খোঁজ করো। এবং অন্য দলগুলোকে যদি বামপন্থীরা এটা করে, কিন্তু অন্য দলকে যদি প্রভাবিত করি, তাই তোমাদের আপত্তি যাচ্ছে। নীতির ক্ষেত্রে একটা জায়গায় বলছেন, এখানে সেদিন একটা জিনিস জিজ্ঞেস করার, যে 8-এর দশক কিংবা 9-এর দশকের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল মূলত সিপিএমের, আমি ধরে নিচ্ছি বামপন্থীদের স্লোগান, লাল কিলা পর লাল নিশান মাংরা হ্যায় হিন্দুস্তান, এখনও আছে। কিন্তু এই স্লোগানটাকে যখনই দেখা গেছে যে সরকার গঠনের ক্ষেত্রে, সরকারে যাওয়ার ক্ষেত্রে যখনই উঠেছে, তখনই কিন্তু সিপিআইএম মূলত পিছিয়ে এসছে। মানে প্রথমেই ভাবে জ্যোতিবাবু এবং এটা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দিল্লি চলো, দিল্লি গড়ো, বাংলা গড়ো বলে ঘোষণা করে দিয়ে দিল্লির মসনদ দিকে বসে যাওয়া নয়। এটা আবার নরেন্দ্র মোদীর আহমেদাবাদ থেকে বেরিয়ে এসে গুজরাতে থেকে গোটা দেশে যদি আমি প্রধানমন্ত্রী হতে চাই, তাহলে নকল একটা লালকেল্লা বানিয়ে আর তার ভাষণ দেবো, সেটাও নয়। বামপন্থীরা যেটা করে, এটা তো খেলো নয় রাজনীতিটা, এটা কোনো মুখোশ পড়া রাজনীতি নয়। সেখানে দাঁড়িয়ে আমরা যখন বলি লাল কিলে পর লাল নিশান মাংরা হিন্দুস্তান, এটা সংসদ দখল করার জন্য না, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন দখল করার জন্য না। তাহলে আমরা বলতাম রাষ্ট্রপতি ভবন বা হচ্ছে সংসদ। লাল কিলাটা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময় ইউনিয়ন জ্যাক নামিয়ে সেখানে তেরঙ্গা ঝান্ডা লাগানো হয়েছিল স্বাধীনতার সিম্বল হিসেবে, প্রতীক হিসেবে। কিন্তু আমরা মনে করি সেই স্বাধীনতার সুফল দেশের গরিব মানুষ, আপামর জনসাধারণ পায়নি। তাহলে শ্রমজীবী মানুষ, ক্ষেত মজুর, অসংগঠিত শ্রমিক, কৃষক, বেকার যুব, নির্যাতিতা মহিলা, তাদেরকে যখন আমরা উদ্বুদ্ধ করতে চাই, তাহলে আমরা বলি দেশটা এমনভাবে পরিচালিত হবে যেটা গরিব মানুষের সপক্ষে হবে। তাহলে আসলে স্বাধীনতার সুফলটা যাতে আমার গরিবের কুটিরে প্রবেশ করতে পারে, পেছিয়ে পড়া এলাকা, পেছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছতে পারে, তার প্রতীক হিসেবে এই স্লোগানটা যখন দেওয়া হয় লাল কিলে পর লাল নিশান, তার মানে দেশের যে নীতি নির্ধারিত হবে, লাল কিলা থেকে প্রত্যেকবার প্রধানমন্ত্রী যে ভাষণ দেন তেরঙ্গা লাগিয়ে দিয়ে, দেশ স্বাধীনতা পতাকা তুলে দিয়ে, সেখানে গরিব মানুষের যে আশা আকাঙ্ক্ষা ঘোষণায় প্রতিফলিত হলেও সেটা কার্যত ঘোষণায় পর্যবসিত হয়, সেটা রূপায়িত হয় না। সরকার থেকে পেছিয়ে যান কেন দায়িত্ব দিয়ে, যদিও সেটা অস্পষ্ট উচ্চারণ করলেন। কমিউনিস্ট পার্টি কোনো একজন ব্যক্তির ইচ্ছায় বা ঘোষণায় চলে না। কমিউনিস্ট পার্টি চলে তার একটা কর্মসূচিগত, আদর্শগত ভিত্তি জায়গা থেকে এবং কর্মসূচিগত দিক নির্দেশ থেকে। আমাদের যখন 96 সালে এরকম অবস্থা হলো, কোনো বুর্জোয়া লিডারশিপের মধ্যে অ্যাকসেপ্টেড নয়, কংগ্রেস সরকার করতে পারবে না, বিজেপি সরকার করতে পারবে না, অথচ তৃতীয় শক্তি অকংগ্রেসী, অবিজেপি, তারা যদি জোটবদ্ধ হয়, তাহলে কংগ্রেসের সমর্থনে একটা সরকার তৈরি করতে পারে। প্রথম কথা আমরা বললাম, কংগ্রেসকে আমরা হাড়ে হাড়ে চিনি, কংগ্রেসের সমর্থনে আমরা সরকার করলে আমরা আমাদের নীতিটাকে রূপায়িত করতে পারবো না। এটা পরে দেবেগৌড়া গুজরাটের সময় দেখা গেছে পায়ের তলা থেকে কীরকম কার্পেট কংগ্রেস সরিয়েছে, যেরকম ভিপি সিংয়ের বিরুদ্ধে সরিয়েছিল। আবার উল্টো দিকে আমাদের একটা কর্মসূচিগতভাবে যখন দায়বদ্ধ করতে বলছি, যেটা মিনিমাম প্রোগ্রামের ক্ষেত্রে UP 1-কে আমরা সমর্থন করলাম, তারা সেই কর্মসূচিতেও একমত হতে চাইছিল না। একমত হতে চাইছিল না। সরকারে যাবো কি লালবাতির জন্য? সরকারে যাবো তো একটা নীতিকে রূপায়িত করার জন্য। তাহলে আগে তো সেই নীতি, আজকে এবার তাহলে আমরা কেন বলছি, শুনো না, কথা বুঝতে পারছি। আমি এই জায়গা থেকে একদম জিজ্ঞেস করতে চাই, তাহলে এবারে যদি আপনারা যে 11 পার্টি বা 14 পার্টি, আগামী দিনে হয়তো আরও পার্টি বাড়তে পারে আপনাদের এই জোটের ক্ষেত্রে নির্বাচনের পরে, যদি এরকম সুযোগ আসে
যে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে বামপন্থীর একটা শক্তিশালী আসন নিয়ে তারা এবছর দিল্লি যাচ্ছে, তাহলে এবছর কি আপনারা সরকারে যাবেন? একদম নির্দিষ্ট প্রশ্ন, আমি নির্দিষ্ট উত্তর দিচ্ছি। শুধু যদি সুযোগ আসে, মানে সুযোগটা যদি একটা যেমন লোকে কেউ বলে গড গিফটেড বা আজকালকার স্পন্সার্ড, দিস এপিসোড শুনো নো দিস এপিসোড ইজ ব্রট টু ইউ বাই অমুক কোম্পানি, রিলায়েন্স গ্রুপ, এরকম ভাবে বামপন্থীরা যাবে না। যেরকম হঠাৎ করে আন্না হাজারে চলে এলেন, তো দিস এপিসোড ব্রট টু ইউ বাই অ্যালকেমিস্ট, তো এরকম কোম্পানি স্পন্সার্ড নয়। তিনটে ফ্যাক্টর কাজ করলে খেয়াল রাখতে হবে। এক, যেখানে আমি বলছিলাম কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত নেয় বা বামপন্থীরা নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে নেয়। কমিউনিস্ট পার্টি 2000 সালের আগে পর্যন্ত সিপিএমের যে কর্মসূচি ছিল, যারা কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন, সিপিএম তৈরি করেছিলেন, তারা কখনো ভাবেননি যে এরকম একটা অবস্থা তৈরি হবে যে দেশের মানুষ বলবে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হন। জ্যোতিবাবু রাজনীতি এসেছিলেন এই বলে নয়, এবং সেই ভোটে আমরা বলিনি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দাও। আমাদের দেশের প্রধানমন্ত্রী আগে ঠিক হয় না, আগে এমপি ঠিক হয়, তার সংখ্যা কী হয়, তার ভিত্তিতে সরকার তৈরি হয়। আর তৃতীয়ত হচ্ছে, আমরা যদি সরকারে যাই বা সরকারকে সমর্থন করি বা সরকার গড়তে সাহায্য করি, সেটা কী কর্মসূচির ভিত্তিতে হবে। এই জন্য নীতির প্রশ্ন বলছি। এই জন্য আগে আমরা ফ্রন্ট না করে নীতিতে বাঁধতে চাইছি। অনেক দলের অসুবিধা আছে যে আগে নীতিতে বাঁধনটা তৈরি হয়ে যাক, সাম্প্রদায়িকতা বিরোধী, নয় আর্থিক নীতির বিরুদ্ধে, স্বাধীন বিদেশ নীতির পক্ষে, গরিব মানুষের স্বার্থে কাজ করবে। এইটা যদি বেঁধে দিই আমরা, তাহলে আমাদের কোনো বাধা রইল না। কিন্তু এই তিনটে আবার যদি বলছি নেই বলে আমরা ব্রিগেড থেকে ডাক দিয়ে নিই অমুককে প্রধানমন্ত্রী করার জন্য চলো দিল্লি। আমরা বলেছি মানুষকে যে এমন জনপ্রতিনিধি বাড়ান যাতে এই তিনটে সত্যটার মধ্যে একটা সত্য যেটা সিপিএমের কাছে ছিল সেটা আমরা ইতিমধ্যেই পালন করেছি, দ্বিতীয় সত্যটা মানুষের কাছে আছে, সেটা মানুষ ভোটে ঠিক করবেন, আর তৃতীয় সত্যটা যে অন্যান্য দলের কাছে আছে, সেই দলের কাছে আমরা বলছি এসো আমার সঙ্গে যদি আসন সমঝোতা করতে চাও বা একসঙ্গে যদি চলতে চাও, তাহলে লক্ষ্যটা স্থির করো, কর্মসূচিটা স্থির করো। সেলিম দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।